যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি জানালেন সিইসি। বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্বকালীন সময়ে, পদে না থাকলে আইনগত পদক্ষেপ নিতে বাধা নেই জানালেন তথ্য উপদেষ্টা। জুলাই আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে নেপথ্যের গুরুত্বপূর্ণ কৌশলী ভূমিকা পালন করেন তারেক রহমান। দিয়েছিলেন নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের নির্দেশ। এবং সম্পদের হিসাব দাখিল না করায় দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। এ বিষয়ে সার্বিক প্রস্তুতির কথা ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদের অধিবেশনের মধ্যে নাকি অধিবেশন শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সিইসি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। বেলা 11টার পর শুরু হওয়া ঘণ্টাখানিকের বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগী না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনও ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। তো এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে, এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার একটা স্থানীয় সরকার নির্বাচনেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে, ধর আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের সদস্যপদ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর সংসদের স্পিকার এম হাফিজউদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদের স্পিকারের বাসভবনেই থাকবেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। তবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তার আগের বা পরের যে কোনো অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। ডাক্তার জাহিদুর রহমান বলেন, গ্যাস বিদ্যুতের আজকের যে সংকট, সাবেক সরকারের লুটপাটেরই খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। দাবি করেন, পুলিশ এখন দেশে ভালো পারফর্ম করছে, জনগণের উচিত তাদের সহযোগিতা করা। জানান, রাতের ভোটের জন্য 32 ডিসিদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
তা সরকার বলেনি, বরং সরকারি চাকরি আইনের বিধি অনুযায়ী তাদের চাকরির বয়স 25 বছর হয় অবসরে পাঠানো হয়েছে। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে, নিশ্চিতভাবে এই সরকারের সময় তার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই সম্পন্ন হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। একজন মানুষ তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না। রাষ্ট্রপতি উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোন রকম কোন যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগ্যাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। সেই বিভ্রান্তিটা কারো কারো মধ্যে ছিল, এটা আশা করি কেটে যাবে। শুরুতেই দলীয় নেতাকর্মীদের ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো আন্দোলনে প্রতিনিয়ত মনিটরের পাশাপাশি আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে নেপথ্যের গুরুত্বপূর্ণ কৌশলী ভূমিকা পালন করেন তিনি। আন্দোলনের শেষ দিকে হাসিনা পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সাথে মিশে আন্দোলনকে গণবিপ্লবে পরিণত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের নির্দেশ দেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। 24-এর উত্তপ্ত জুলাই, বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন শেষ অবধি রূপ নেয় ফ্যাসিস্ট হাসিনা পতনের এক দফায়। তবে দৃশ্যমান রাজপথের আন্দোলনের পাশাপাশি নেপথ্যের রাজনৈতিক কৌশল ও নেতৃত্বে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য, বিবৃতি এবং নেতাকর্মী সহ নানাজনকে দেয়া টেলিফোন বার্তা সক্রিয় প্রভাব ফেলে গোটা জুলাই আন্দোলনে। সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। দীর্ঘদিন লন্ডন প্রবাসে থাকলেও জুলাই আন্দোলনে তারেক রহমানের রাজনৈতিক উপস্থিতি ছিল অত্যন্ত সক্রিয়। আন্দোলনের শুরুতেই তিনি দলীয় নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর স্পষ্ট নির্দেশ দেন। আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, সাহস দিন। বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতাদের একসাথে বাঁধতে তিনি প্রতিদিন ভার্চুয়াল বৈঠক করেন। তার মূল কৌশল ছিল আন্দোলনের কৃতিত্ব নিজের এবং দলের উপরে না নিয়ে পুরোপুরি নাগরিক আন্দোলন হিসেবে সফল করে তোলা। এজন্য তিনি ফেস ভ্যালু আছে এমন নেতাদের আন্দোলনের সামনের সারিতে না থাকার কৌশলগত নির্দেশনাও দেন। এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। তারেক রহমানের নির্দেশনায় ছাত্র ও যুবদল রাজধানী সহ সারা দেশে দলীয় ব্যানার সরিয়ে রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়। ঢাকার প্রবেশ পথগুলোতে আন্দোলন সচল রাখা এবং ঢাকার বাইরে থেকে আন্দোলনকে চাঙ্গা রাখতে তিনি সব মহলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্ম করতে তারেক রহমানের কৌশলগত দূরদর্শিতা বড় ভূমিকা রাখে। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে যখন দেশ গণবিরোধী হাসিনা পতনের এক দফার দাবিতে উত্তাল, তখন তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে রাজপথে নেমে আসার চূড়ান্ত আহ্বান জানান। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরও সজাগ এবং সতর্ক ছিলেন তারেক রহমান। দেশে যাতে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসে এবং কোনো ধরনের সহিংসতা কিংবা প্রতিশোধমূলক কর্মকাণ্ডে না জড়াতে দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দেন তিনি। বলেন, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না।
২৪শে জুলাই গণ অভ্যুত্থান ছিল মূলত ছাত্র জনতা, রাজনৈতিক দলসহ আপামর জনসাধারণের ফ্যাসিস্ট হাসিনা শাহের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। নেপথ্যে থেকে তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্ব, দূরদর্শী কৌশল এবং বিএনপিকে আন্দোলনে সহায়ক শক্তি হিসেবে নিয়োজিত করার সিদ্ধান্ত কাজ করেছে গণ অভ্যুত্থানের সফল সমাপ্তির অনুঘটক হয়ে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ দিন ইসলাম পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মঙ্গলবার সকালে শহীদ দিন ইসলাম পরিবারের সাথে দেখা করতে যান তিনি। সেই সময় প্রতিমন্ত্রী শহীদ পরিবারের কথা মনোযোগ দিয়ে শোনেন। শহীদ পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতার পাশাপাশি শেখ হাসিনার বিচার চান। প্রতিমন্ত্রী বিচারের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব তুলে ধরেন। একই সাথে শহীদ পরিবারের আবাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা সরকার নিশ্চিত করবে বলেও আশ্বস্ত করেন। সবশেষ মাতোয়াইল জুলাই শহীদের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নতুন কুড়ি, একটি নাম, একটি স্বপ্নের বীজ, যে বীজ রোপণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাঝে বহু বছর সেই স্বপ্নযাত্রা বন্ধ ছিল, কিন্তু এবছর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেই প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন পর্যায়ের মেধাবীরা আর অবহেলিত থাকবে না। সবাইকে এক ছাতার নিচে এনে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার ভাবনা সরকারের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলতি বছরের ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী ১,৭০,০০০ ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয় ৮টি ডিসিপ্লিনে। নির্বাচিত ১,৭০০ জনকে নিয়ে গত ২০ জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে হয় খেলাগুলো। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। নতুন করে স্পোর্টস ২০২৫-২৬ জাতীয় পর্যায়ের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি ক্ষুদে প্রতিভাবানদের উৎসাহ দিতে ভিআইপি গ্যালারি ছেড়ে মাঠে এসে খেলা উপভোগ করেন সরকার প্রধান। কেন্দ্রবিন্দুতে থেকে পুরো আয়োজনের নেতৃত্ব দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। পড়াশোনার পাশাপাশি নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কথাও বলছিলেন সরকার প্রধান। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবার অন্বেষণে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের পরবর্তী আয়োজন হবে ইউনিয়ন পর্যায় থেকে। এরই মধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মাদক বিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জানান, শুধু আইন ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব না, মাদককে নির্মূল করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। মির্জা ফখরুল বলেন, মাদক নির্মূলে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যে পদক্ষেপগুলোর মাধ্যমে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশেষ করে আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কেশ্বর চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুদক প্রসিকিউটর এস.এম. আবুল কালাম সাজার তথ্যটি নিশ্চিত করেন। দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গেল ১৫ জুলাই রায়ের দিন রাখা হয় মঙ্গলবার। সকাল ৯:৩০টার দিকে সুরকে আদালতে হাজির করা হয়। পরে আদালত রায় ঘোষণা করেন। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস.কেশ্বর, তার স্ত্রী সুপর্ণা ও কন্যা নন্দিতার বিরুদ্ধে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হোসাইন। এস.কেশ্বরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে বিস্তারিত বিবরণী দাখিল করার নোটিশ জারি করা হয়। ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক। দিন দিনই প্রকট আকার ধারণ করছে গ্যাস সংকট। স্টেশনের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন সিএনজি চালিত গাড়ির ড্রাইভাররা। তাদের অভিযোগ, একদিকে গাড়ির জমার খরচ, অন্যদিকে গ্যাস সংকটে ভাড়া না তুলতে পারায় ভোগান্তি বাড়ছে তাদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম হয় তারাও আছেন বিপাকে। এমনকি অনেক পাম্প স্টেশন বন্ধ থাকায় অল্প কিছু স্টেশনে চাপ বাড়ছে বলে জানান তারা। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা জানা নেই কারো। তবে সিএনজি চালিত ড্রাইভাররা জানান, এই অবস্থা চলতে থাকলে তাদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি কবে নাগাদ ঠিক হবে তা নিয়ে কোনো সঠিক তথ্য নেই কারো কাছেই। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করতেই রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা নজিরবিহীন ঘটনা বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি স্লোগানে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্র দলের নেতাদের নিয়োগ দিচ্ছে বিএনপি। তারই ধারাবাহিকতায় ইসিতেও দলীয় বিবেচনায় এক সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় এসব নিয়োগ বাতিলের দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এমন অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল তাদের প্রার্থী দেবে কিনা দলীয় ফোরামে আলোচনা করে তা সিদ্ধান্ত নেওয়া হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার অতিরিক্ত সচিবের কিন্তু ডাইরেক্ট ভূমিকা থাকে। ফলে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন, ওখানে বসে তিনি কিন্তু বিএনপির এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা পালন করবেন। ফলে ইলেকশন কমিশনকে একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যেগুলো নজিরবিহীন ঘটনা। কি করে এই সরকারের পরিচালনায় এই ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে আগামী স্থানীয় সরকার নির্বাচনের যে কথা শোনা যাচ্ছে তা কি করে নিরপেক্ষ হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, স্বচ্ছ হতে পারে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত এসে জানালেন সিইসি। বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্বকালীন সময়, পদে না থাকলে আইনগত পদক্ষেপ নিতে বাধা নেই, জানালেন তথ্য উপদেষ্টা। জুলাই আন্দোলনকে গণঅভ্যুত্থানের রূপ দিতে নেপথ্যের গুরুত্বপূর্ণ কৌশলী ভূমিকা পালন করেন তারেক রহমান। দিয়েছিলেন নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের নির্দেশ। সম্পদের হিসাব দাখিল না করায় দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কেশ্বরকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।